ঠিক আছে তুষার? শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আফসারউদ্দিন রাজু, সহকারী শিক্ষক, ডাক্তার খাস্তগি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। তোমাদের অষ্টম শ্রেণীর ইতিমধ্যে 3-4টা ক্লাস হয়ে গেছে। আজকে আমাদের সাথে তোমাদের প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে আমরা পড়াবো রাসায়নিক বিক্রিয়া নিয়ে। তাহলে আসুন, আমাদের আজকের পাঠের বিষয় হলো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া পড়ানোর আগে আমরা দুটো জিনিস জানবো। আমরা যা কিছু দেখি আমাদের চোখের সামনে দুটো পরিবর্তন আমরা মূলত দেখি। এটা হলো ভৌত পরিবর্তন আর এটা হলো রাসায়নিক পরিবর্তন। তোমরা সবাই জানো আমরা চাল থেকে ভাত হয়, চাল থেকে মুড়ি হয়। এই জিনিসগুলো হলো ভৌত পরিবর্তন। কেন ভৌত পরিবর্তন? এই পরিবর্তনের ফলে পদার্থের মূল গঠনে কোনো পরিবর্তন কিন্তু হয়নি। চালের সাথে ভাতের যে সম্পর্কটা সেটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হয় নাই, শুধুমাত্র পদ্ধতিগত পরিবর্তন হয়েছে। সুতরাং সেই ক্ষেত্রে কোনো রাসায়নিক পরিবর্তন বা গুণগত মানের কোনো পরিবর্তন হয়নি। এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটা হলো আমাদের ভৌত পরিবর্তন। এবার আসি আমরা রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে। রাসায়নিক পরিবর্তনটা হলো যে পরিবর্তনের ফলে এক বা একাধিক মৌল যুক্ত হয়ে বা যৌগ যুক্ত হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থের সৃষ্টি হবে, সেটাকে বলা হবে রাসায়নিক পরিবর্তন। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা রাসায়নিক পরিবর্তন কিন্তু আমাদের সাথে যাচ্ছে। সুতরাং এই রাসায়নিক পরিবর্তন কিভাবে হয়? রাসায়নিক বিক্রিয়ার ফলে রাসায়নিক পরিবর্তন সাধিত হয়। তাহলে এই রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করতে হলে আমাদের কয়েকটা জিনিস জানতে হবে, যেগুলো আমরা সপ্তম শ্রেণীতে একটু পড়ে আসছি। তোমরা একটু মনে করার চেষ্টা করো। সেটা ছিল প্রতীক, যোজনী, সংকেত। এই তিনটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমাদেরকে খুব বেশি করে মনে রাখতে হবে প্রতীক, যোজনী, সংকেত। যারা পারবে না তারা রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না বা কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের ক্ষেত্রে ওদের কাজ করতে পারবে না। সুতরাং প্রথমে আমরা প্রতীক নিয়ে একটু আলোচনা করব, যেহেতু আমরা সপ্তম শ্রেণীতে পড়ে আসছি। সুতরাং এখানে একটু আলোচনা করব প্রতীক। আচ্ছা, প্রতীক হলো কোন মৌলের ইংরেজি নামের বা ল্যাটিন নামের, ইংরেজি নাম আমি কি বলেছি খেয়াল করো তোমরা, ল্যাটিন নাম অথবা ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপ কে ওই মৌলের কি বলা হবে? প্রতীক বলা হবে। তাহলে সংক্ষিপ্ত রূপটা কিভাবে আসবে? মৌলের ইংরেজি নামের আদি অক্ষর দিয়ে আসবে, অথবা আদি অক্ষরের সাথে একটা অক্ষর মিলিয়ে করতে হবে। দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা প্রথম নিয়ম যেটা জানলাম, প্রতীকের ক্ষেত্রে মৌলের ইংরেজি নামের কি আদি অক্ষর। যেমন আমরা হাইড্রোজেন যদি লিখতে চাই, HY হাইড্রো, DRO GEN হাইড্রোজেন। এই হাইড্রোজেনের প্রথম অক্ষর ইংরেজি অক্ষর হলো H। তাহলে আমরা হাইড্রোজেনের প্রতীক হিসেবে আমরা H ব্যবহার করব। একইভাবে অক্সিজেনের প্রতীক কি ব্যবহার করব? আমরা O ব্যবহার করব। তাহলে এমন অনেকগুলো মৌল আছে আমরা আদি অক্ষর বা প্রথম অক্ষর ব্যবহার করে আমরা প্রতীক হিসেবে চিহ্নিত করব। কিন্তু একটা সমস্যা হলো কোথায় জানো? এমন অনেকগুলো মৌল আছে যেগুলোর আদি অক্ষর কিন্তু একই রকম, প্রথম অক্ষর কিন্তু বা আদি অক্ষর হলো একই দিয়ে শুরু। যেমন তোমরা খেয়াল করো, বোরন বি দিয়ে শুরু, বেরিলিয়াম বি দিয়ে শুরু, বিসমাথ বি দিয়ে শুরু, ব্রোমিন বি দিয়ে শুরু। তাহলে সবগুলো কিন্তু বি দিয়ে শুরু। একইভাবে আমরা আরো জানতে পারি, কার্বন সি দিয়ে শুরু, ক্যালসিয়াম সি দিয়ে শুরু, কোবাল্ট সি দিয়ে শুরু, ক্লোরিন সি দিয়ে শুরু। তাহলে অনেকগুলো সি দিয়ে শুরু। তাহলে কি আমরা কি সবগুলোর ক্ষেত্রে আদি অক্ষর হিসেবে সি ব্যবহার করব? না, অবশ্যই না। তো সেই ক্ষেত্রে আমরা বোরনের ক্ষেত্রে আমরা বি ব্যবহার করব, কেবলমাত্র বোরনের ক্ষেত্রে বি ব্যবহার করব। বাকি ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে উচ্চারণের সুবিধা এরকম একটা অক্ষর ব্যবহার করব আমরা। যেমন বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমি পুরোটা লিখলাম না, এগুলো পড়ে আসছি বি। বেরিলিয়ামের ক্ষেত্রে বি, ব্রোমিনের ক্ষেত্রে বি আর ব্যবহার করব, বিসমাথের ক্ষেত্রে বি আর ব্যবহার করব। তাহলে খেয়াল করবা, প্রথম একমাত্র বোরনের ক্ষেত্রে আমরা বি ব্যবহার করব, বাকিগুলোর ক্ষেত্রে প্রথমটার সাথে উচ্চারণের সুবিধা। যেমন বি, ব্রোমিনের ক্ষেত্রে বি আর ব্যবহার করেছি আমরা, প্রথম অক্ষর বড় হাতের, দ্বিতীয় অক্ষর কিন্তু ছোট হাতের অক্ষর। এই জিনিসটা তোমাদের নজরে রাখতে হবে। বেরিলিয়ামের ক্ষেত্রে বি ব্যবহার করব, বিসমাথের ক্ষেত্রে আমরা বি আর ব্যবহার করব। একইভাবে শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে আমরা সি ব্যবহার করব। সি দিয়ে শুরু কার্বন, সেই ক্ষেত্রে
কার্বন, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র কার্বনের ক্ষেত্রে সি ব্যবহার করব। বাকিগুলোর ক্ষেত্রে যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? সিএ ব্যবহার করব। সিএ প্রথম অক্ষর বড় হাতের, পরের অক্ষর ছোট হাতের। ক্লোরিনের ক্ষেত্রে সিএল ব্যবহার করব। ক্লোরিনের ক্ষেত্রে আমরা সিএল ব্যবহার করব, তারপর কোবাল্টের ক্ষেত্রে সিও ব্যবহার করব। তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম ভালো করে। তাহলে প্রথমটা হলো ইংরেজি নামের সংক্ষিপ্ত রূপের আদি অক্ষর নিয়ে আমরা কাজ করেছি। হাইড্রোজেনের ক্ষেত্রে এস, কার্বনের ক্ষেত্রে সি ব্যবহার করেছি। যেটা একই জাতীয় ক্ষেত্রে কার্বন, কোবাল্ট, ক্যালসিয়াম, ক্লোরিন সবগুলো কিন্তু সি দিয়ে শুরু। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র কার্বনকে সি রেখে বাকিগুলোর ক্ষেত্রে প্রথমটার সাথে উচ্চারণের সুবিধা এরকম একটা অক্ষর ব্যবহার করব। এবং প্রথম অক্ষর হবে বড় হাতের, দ্বিতীয় অক্ষর হবে আমার ছোট হাতের। যেমন ক্যালসিয়ামের সিএ, ক্লোরিনের সিএল, কোবাল্টের ক্ষেত্রে সিও। এই গেল দুইটা নিয়ম। এবার দেখো আরেকটা নিয়মের কথা আমরা বলেছি, তোমরা প্রথমে খেয়াল করেছো হয়তো, সেটা হলো ইংরেজি নাম অথবা ল্যাটিন নামের কথা বলেছি আমরা কিন্তু। তো ইংরেজি নাম অথবা ল্যাটিন নাম বলেছি, এই ক্ষেত্রে আমরা ল্যাটিন নাম ব্যবহার করব। যেমন তোমরা সবাই জানো সোডিয়ামের ক্ষেত্রে আমরা ইংরেজি কি বলে থাকি? SODIUM, সোডিয়াম। তো এই ক্ষেত্রে আমরা সোডিয়ামের প্রতীক হিসাবে কখনো S লিখবো না, এটা শুদ্ধ না। সোডিয়ামের প্রতীক কখনো কিন্তু S নয়। সোডিয়ামের ল্যাটিন নাম আছে হলো নেট্রিয়াম, NATRIUM, নেট্রিয়াম। সেই ক্ষেত্রে আমরা নেট্রিয়াম থেকে এন নিতে পারবো না। দেখো এখানে একটা সমস্যা আছে, এন নিতে পারবো না কি জন্য? ল্যাটিন নাম নিতে পারবো, সোডিয়ামের ল্যাটিন নাম নেট্রিয়াম নিলাম, কিন্তু এন নিতে পারবো না আমরা। কেন পারবো না? কেননা আমার নাইট্রোজেনের ক্ষেত্রে এন ব্যবহার করবো আমরা। তো সুতরাং সেই ক্ষেত্রে আমরা কি করবো? এন এর সাথে আমরা কে ব্যবহার করবো সোডিয়ামের ক্ষেত্রে। তাহলে সোডিয়ামের প্রতীক হলো এন। একইভাবে ক্যালিয়াম, পটাশিয়াম, পটাশিয়ামের ক্ষেত্রে PUD লিখবো আমরা, পটাশিয়াম। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা পি ব্যবহার করব না, পি ব্যবহার করব না। কেন করব না? কেননা ফসফরাসের প্রতীক হলো পি। তো আমরা পটাশিয়ামের ল্যাটিন নাম হলো ক্যালিয়াম, ক্যালিয়াম। এই ক্ষেত্রে আমরা ল্যাটিন নামের প্রথম অক্ষর কে ব্যবহার করব। তাহলে আমরা পটাশিয়ামের প্রতীক জানলাম কি, ক্যালিয়ামের কে। এরকম আরো অনেকগুলো ল্যাটিন নাম আমরা ব্যবহার করব। কিন্তু তোমাদের সবার মনে আছে আয়রন আমরা কিভাবে, আয়রনের ইংরেজি লিখতে গেলে কিভাবে লিখবো আমরা? আয়রন লিখবো IRON, আয়রন। কিন্তু এই ক্ষেত্রে আমরা আই ব্যবহার করব না। কেন করব না? কারণ আয়োডিনের ক্ষেত্রে আমরা আই ব্যবহার করব। তো আয়রনের ল্যাটিন নাম হলো ফেরাম, FERRUM, ফেরাম। তো এই ক্ষেত্রেও একটা জটিলতা আছে, এক ব্যবহার করতে পারবো না আমরা। তাহলে এই জিনিসগুলো তোমাদের খুব বেশি মনোযোগ দিতে হবে, এই জন্য যে এখানে অনেকগুলো সূক্ষ্ম বিষয় জড়িত। এফ ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? কেননা ক্লোরিনের প্রতীক এফ। তো সেই ক্ষেত্রে আমরা এফ ব্যবহার না করে এফ এর সাথে উচ্চারণের সুবিধা এফই আমরা ব্যবহার করব। এরকম আরেকটা শব্দ আছে সেটা হলো লেড বা সীসা। লেড বা সীসা হলো আমরা লিখবো LEAD, লেড। সরি বানানটা একটু LED, লেড। লেড বা সীসা ক্ষেত্রে আমরা এল ব্যবহার করব না, লিথিয়ামের এল ব্যবহার করব। এই ক্ষেত্রে লেড বা সীসার ল্যাটিন নাম হলো প্লাম্বাম, PLAMBLUM। বানানটা একটু দেখে নিও, প্লাম্বাম। এই প্লাম্বামের ক্ষেত্রে আমরা পি ব্যবহার করতে পারবো না, একইভাবে ফসফরাসের জন্য। তো এখান থেকে ল্যাটিন নাম নিতে হলে আমাদের কি করতে হবে জানো? পি নিতে হবে, এখান থেকে আমরা পি নিব আর এখান থেকে বি নিব, পিবি, প্লাম্বাম। এরকম আরো অনেক আছে, আমরা এদিকে আর যাচ্ছি না আজকে। আমরা এই পর্যন্ত আমরা প্রতীক নিয়ে, তাহলে তোমাদেরকে একটা কাজ করতে হবে। তোমরা যদি সংকেত, প্রথমে তোমরা রাসায়নিক বিক্রিয়া শিখতে চাচ্ছ, তো সুতরাং রাসায়নিক বিক্রিয়া শেখার একটা পূর্ব শর্ত হলো তোমাদেরকে সংকেত জানতে হবে। সংকেত যারা লিখতে পারবে না তারা কখনো রাসায়নিক বিক্রিয়ার কাজ করতে পারবে না এবং রাসায়নিক বিক্রিয়াগুলো সঠিকভাবে শেষ করতে পারবে না। তাহলে আমরা প্রথমে সংকেত জানবো। এবার সংকেত জানার পূর্ব শর্ত আছে। সংকেত জানার পূর্ব শর্ত হলো তোমাদেরকে যোজনী জানতে হবে, এবং যোজনী আর প্রতীক যারা জানবে না তারা কখনো সংকেত লিখতে পারবে না। তাহলে আমরা আজকে এই কাজগুলো করার আগে আমরা আমাদের প্রতীক জানলাম। প্রতীক নিয়ে তোমরা তোমাদের বইতে যে একটা চার্ট আছে, চার্টটা পরিপূর্ণভাবে দেখে নিবা, প্রতীকগুলো ভালো করে দেখে নিবা। যারা প্রতীক ভালো করে শিখবা তাদের সাথে আমি আছি। আমি বলতে কি বোঝাচ্ছি? তারা যোজনী শেখাবো, যোজনী শেখানোর পর আমাদের সংকেত শিখবো, সংকেত শেখার পর আমরা রাসায়নিক বিক্রিয়াতে যেতে পারবো। তাহলে আমরা এই ক্ষেত্রে একটু তোমাদেরকে একটু দেখাই, তোমরা একটু খেয়াল করো। ধরো আমরা দুই ধরনের সংকেত দেখবো, একটা হলো
একটা হলো আণবিক সংকেত আর একটা হলো গাঠনিক সংকেত। আণবিক সংকেত আর একটা হলো গাঠনিক সংকেত। তোমরা দেখো পানির সংকেত হলো H2O, সবাই জানি আমরা। আচ্ছা, এখানে লেখার সময় একটু খেয়াল রাখতে হবে, যোজনীগুলোকে ডান পাশে একটু নিচে লিখতে হবে। যোজনীগুলোকে ডান পাশে একটু নিচে লিখতে হবে। যেমন পানির সংকেত হলো H2O, আর এটাকে যদি আমরা গাঠনিক সংকেত হিসেবে লিখতে চাই, ও দিলাম, তারপরে এইভাবে দুইটা বন্ড। আসলে যেমন এটাকে আমরা দুইটা হাত বলি বা দুইটা বন্ধন বলি বা বন্ড বলি, যে যেভাবে বলতে চাই। অক্সিজেনের দুইটা হাত, হাইড্রোজেনের কিন্তু একটা হাত। এখানেও কিন্তু যোজনী মিন করে। তোমরা যদি ভালো করে বুঝতে চাও, যেহেতু অক্সিজেনের দুইটা হাত, সুতরাং তার যোজনী কিন্তু দুই। তার মানে আমাদের এখান থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। তারপরে হাইড্রোজেনের যেটা একটা হাতে অংশগ্রহণ করতে পারছে, সুতরাং তার যোজনী কিন্তু এক। আবার ইলেকট্রন বিন্যাস, তোমরা এর আগে ক্লাসে ইলেকট্রন বিন্যাস পড়ে আসছো। ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটি থাকবে, সেই ইলেকট্রনটি তার যোজনী মিন করে। একটা নিয়ম, দুটো নিয়ম হলো সর্বশেষ শক্তি স্তর থেকে সে কয়টা ইলেকট্রন দিতে পারে অথবা কয়টা ইলেকট্রন নিতে পারে, তা তার যোজনী মিন করে। সে যদি একটা ইলেকট্রন দান করে, তার যোজনী হবে 1, অথবা সে যদি একটা ইলেকট্রন গ্রহণ করে, তার যোজনী হবে 1, অথবা সে যদি দুইটা ইলেকট্রন দান করতে পারে, তার যোজনী হবে 2, আর দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারলে তার যোজনী হবে 2। তাহলে দেয়া নেয়ার বিষয় আছে, মানে অষ্টক পূর্ণ করার বিষয়। এগুলো আমরা আরেকদিন আলোচনা করব। এবার আসো অ্যামোনিয়া। অ্যামোনিয়া আমরা কিভাবে লিখি? NH3। তোমাদেরকে এখানে একটা কনফিউশন সৃষ্টি অনেক সময়, অ্যামোনিয়া অ্যামোনিয়াম, এই জিনিসটা খুব ক্লিয়ারলি বলতেছি আমি। অ্যামোনিয়া হলো NH3 আর অ্যামোনিয়াম হলো NH4, তাই না? তাহলে অ্যামোনিয়া হলো NH4, এই NH4 টা হলো যৌগ, এটা আমরা একটু পরে আলোচনা করব। আর NH3 হলো অ্যামোনিয়া। তাহলে অ্যামোনিয়ার আমরা যদি গাঠনিক সংকেত দেখাতে চাই, তাহলে হবে N দিয়ে H। দেখো খেয়াল করো ভালো করে একটু, এখানে দেখো H কে আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম। দেখো N, তিনটা বন্ড আমরা দেখালাম। N এর ক্ষেত্রে 1 2 3 তিনটা বন্ধন দেখালাম আমরা, একটা দুটো তিনটা বন্ধন। তার মানে হলো নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের যেটা একটা বন্ড, সুতরাং একটা যোজনী, প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা বন্ড যুক্ত হয়েছে। একই ভাবে আমরা, তোমাদের সবাই জানো, আমরা যে রান্না বান্নার জন্য যে গ্যাস ব্যবহার করি, সেটাকে কি বলা হয়? মিথেন গ্যাস বলা হয়। কি বলা হয়? মিথেন গ্যাস। এই মিথেন গ্যাস হলো CH4, হাইড্রোজেন এবং কার্বনের যৌগ, এটা হাইড্রোকার্বন যৌগ যেটাকে আমরা বলি। এই মিথেনটাকে আমরা কিভাবে দেখাবো? দেখো কার্বন হলো চারটা বন্ড বা বন্ধন, H H H চারটা, তার মানে চারটা হাত বা চারটা বাহু বলতে পারি আমরা। আমরা কার্বন চারজনকে চার দিক থেকে ধরে রাখতে পারে, এটাকে আমরা এভাবে বলতে পারি। তাহলে আমরা এই মিথেন গ্যাসের সংকেত দেখলাম। এবার আমরা আসবো আমাদের অতি প্রয়োজনীয় যে কথাটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলেছি, যোজনী নিয়ে। খুব বেশি করে যোজনী ভালো করে জানতে হবে। প্রথমে আমাদের প্রতীক জানতে হবে, তারপর যোজনী জানতে হবে। যোজনীর ক্ষেত্রে তোমাদের বইতে একটা চার্ট আছে, এখানে কয়েকটা জিনিস আছে। দেখো একটা হলো অধাতু, এটা হলো অধাতু বা মৌল যেটাকে বলা হবে অধাতু। অধাতু, তারপর হলো ধাতু, আরেকটা জিনিস আছে সেটা হলো যৌগ মূলক। যৌগ মূলক, এটাকে ইংরেজিতে বলা হবে কি? রেডিক্যাল বলা হবে। মনে রাখবে তোমরা, রেডিক্যাল। আচ্ছা, এই অধাতু ধাতু সবগুলোর ক্ষেত্রে আবার তুমি জানো, আমি চারটা পুরোপুরি দেখাবো না, তোমাদের একটু করে ধারণা দিব, তোমরা বই থেকে এগুলো দেখে নিও। এখানে তোমাদের থাকবে যোজনী 1, যোজনী 1, তারপর যোজনী 2, যোজনী 3, তারপর যোজনী 4। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে অধাতুগুলো কি? দেখো এখানে অনেকগুলো অধাতু আছে, যেমন হাইড্রোজেন, ক্লোরিন, আয়োডিন, এগুলো সবগুলো কিন্তু অধাতু। এগুলো সব অধাতু। যেমন হাইড্রোজেনের হাইড্রোজেন, আয়োডিনের আই, তারপরে হাইড্রোজেন, আয়োডিন, ক্লোরিনের F আমরা লিখব না, আমি তিনটে লিখলাম। এবার অধাতুর মধ্যে দ্বিযোজী কি কি আছে? যেমন অক্সিজেন আছে, তারপরে কি আছে? সালফার আছে, কার্বন আছে। আমরা সংক্ষেপে শুধু প্রতীকগুলো লিখলাম। তিন যোজীর মধ্যে আমরা কি পাবো? নাইট্রোজেন পাবো, তারপরে ফসফরাস পাবো, তারপরে এখানে কার্বন পাবো, তারপরে পাবো সালফার পাবো। একটা জিনিস লক্ষ্য করে আমরা অধাতুর মধ্যে এই জিনিসগুলো আমরা দেখবো, অন্যগুলো যাচ্ছে না এখন এই মুহূর্তে। আচ্ছা, এক যোজীর মধ্যে হাইড্রোজেন পাবো, আয়োডিন পাবো, ক্লোরিন পাবো।
দুই যুজির মধ্যে অক্সিজেন, সালফার, কার্বন, তিন যুজির মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, চার যুজির মধ্যে কার্বন এবং সালফার। এখানে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো যে কার্বন দুই যুজির মধ্যে আছে, চার যুজির মধ্যে আছে। একইভাবে নাইট্রোজেন, সালফার দুই যুজির মধ্যে আছে, চার যুজির মধ্যে আছে। অর্থাৎ এগুলোর যুজিন হলো একাধিক যুজিনী। এগুলা একাধিক যুজিনী আছে, সালফার এবং কার্বনের এরকম একাধিক যুজিনী অনেক কিছু আছে। আমরা এর পরবর্তীতে আরো জানবো। যেমন কম যুজিনী যেটা সেটাকে আমরা ইক বলি, বেশি হলে সেটাকে আমরা বলি আজ, সরি কম বললে আজ বলবো, বেশি বললে ইক বলবো আমরা, তাই না? এবার ধাতুগুলোর ক্ষেত্রে আমরা আসি। একযুজিলা ধাতুগুলো হলো সোডিয়াম, কি পটাশিয়াম, সোডিয়াম পটাশিয়াম, আমি সবগুলো লিখতে যাবো না, এখন সময়ের ব্যাপার আছে। কপার, কপার এই দেখো এখানে ব্র্যাকেটে একটা শব্দ আছে, তোমাদের বলতে দেখো আস, কপার আস। একইভাবে এখানে হলো ক্যালসিয়াম, তারপরে আর কি দিতে পারি, ম্যাগনেসিয়াম, এমজি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, আস। এখানে একটা শব্দ আমি আলাদা করে লিখি, দেখো এখানে ব্র্যাকেটে আস, আস। একইভাবে এখানে আসো তিন যুজির মধ্যে আমরা কি পাবো, এফিইক, এফিইক। তারপর আরো আছে তিন যুজির মধ্যে কি পাইছি, সি, অ্যালুমিনিয়াম, এল, এই থাকবে না। আর চার যুজির মধ্যে পাচ্ছি আমরা এখানে লেড, দেখো একটা জিনিস দেখাবো, লেড বি যুজি, এখানে পিবি, লেড ইকুয়াল আস, আর এখানে লেড পিবি ইক, ইক। আর একটা হলো কি নামে দোয়া যাচ্ছে না। হ্যাঁ, এবার তোমরা কি ভালো করে লক্ষ্য করো সবাই, এগুলো হলো ধাতু আর এগুলো হলো অধাতু। অধাতুর মধ্যে সোডিয়াম একযুজিয়ালা, সোডিয়াম, পটাশিয়াম, কপার, আস। একইভাবে এখানে কপার ই2 আছে, আমি উল্লেখ করলাম না, এখানে দ্বিযুজির মধ্যে কপার ই2 আছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, লেড বা সীসা। এখানে দেখো আয়রনের পাশে আমরা আস ব্যবহার করেছি ব্র্যাকেটে। একইভাবে লেডের ক্ষেত্রে আমরা আস ব্যবহার করেছি, কিন্তু আয়রনের ক্ষেত্রে দ্বিযুজির ক্ষেত্রে আস ব্যবহার করেছি, তিন যুজির ক্ষেত্রে ইক ব্যবহার করেছি। এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর অ্যালুমিনিয়াম তিন যুজি, আর চার যুজির মধ্যে আছে লেড, ইক আছে। তাহলে আস হলো কম যুজির ক্ষেত্রে আমরা আস ব্যবহার করব, আর বেশি যুজির ক্ষেত্রে আমরা ইক ব্যবহার করব। এবার আসো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যৌগমূলক বা রেডিকেল। আচ্ছা, খেয়াল করবা অনেক সময় আমি একটা সংকেত লিখি, যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড। খেয়াল করবা এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড লিখলাম, এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই যে অ্যামোনিয়ামটা লিখলাম, NH4টা লিখলাম, এই NH4টা কখনো স্বাধীনভাবে থাকতে পারে না। এটা হলো এক বা একাধিক পরমাণু গুচ্ছ, এরা কোনো স্বাধীন অস্তিত্ব নেই বা স্বাধীনভাবে বসতে পারে না, এরা অন্য কোনো কি মৌলের সাথে যুক্ত ভাবে থাকবে। তাহলে এই যে অন্য কোনো মৌলের সাথে যুক্ত থাকবে একাধিক পরমাণু গুচ্ছ, সেগুলোকে আমরা বলবো যৌগমূলক বা রেডিকেল। এরকম অনেকগুলো যৌগমূলক আছে আমাদের, যৌগমূলক বা রেডিকেল আছে, যেগুলো ধনাত্মক আধান আছে এবং ঋণাত্মক আধান আছে, অর্থাৎ ধনাত্মক যুক্ত এবং ঋণাত্মক যুক্ত। যেমন আমি অ্যামোনিয়াম প্রথমে লিখলাম, অ্যামোনিয়াম NH4, এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এটা ধনাত্মক হিসেবে ব্যবহৃত হবে। তারপরে ওএইচ, ওএইচটাকে মাইনাস দেওয়া আছে, ওএইচ কি বলা হবে, হাইড্রোক্সিল। মনে রাখবা ওএইচ কি বলা হবে, হাইড্রোক্সিল। তারপরে হলো নাইট্রেট, NO3, নাইট্রেট। আর NO2 হলো নাইট্রাইট, এর উচ্চারণটা খেয়াল করবা, NO3 হলো নাইট্রেট, NO2 হলো নাইট্রাইট। আচ্ছা, আবার দ্বিযুজির মধ্যে এখানে আছে দেখো সালফেট, SO4, সালফেট। আচ্ছা, এই ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস দেওয়া হলো, এটাও মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখবা তোমরা একটা কাজ করেছো, না 2 দিয়ে এরকম মাইনাস চিহ্ন ব্যবহার করেছে, অর্থাৎ সালফেট দ্বিযুজি কিন্তু ঋণাত্মক, সালফেট দ্বিযুজি কিন্তু ঋণাত্মক। এখানে আরেকটা জিনিস আছে সালফাইড, তাহলে এগুলো খেয়াল করতে হবে, সালফাইড, সালফেট। এগুলো হলো আরেকটা আছে কার্বনেট, CO3। আচ্ছা, কার্বন লেখার সময় একটু খেয়াল করবা তোমরা, সি দিয়ে কখনো অনেক সময় ছোটাতে দেওয়া যাবে না, তাহলে সিও দিলে কার্বন মনোক্সাইড ওটা কল বোঝাবে, সেই ক্ষেত্রে তোমাকে সিও বড় হাতে দিতে হবে, ও বড় হাতে দিতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে সব সময় কিন্তু। আর তিন যদি আমরা কি ব্যবহার করব, ফসফেট ব্যবহার করব, PO4 ফসফেট ব্যবহার করব, সেই ক্ষেত্রে 3 মাইনাস।
এই হলো আমাদের মোটামুটি এই যুজুনির জন্য একটা চার্ট আমরা জানতে পারলাম। এই যুজুনির চার্ট জানার পরে আমরা এবার চলে যাই আমাদের সংকেতগুলো কিভাবে ব্যবহৃত হচ্ছে আমরা একটু দেখি। তা আমরা এই জিনিসটা আমরা ভালো করে দেখে নিব এবং আমাদের পড়ার টেবিলে আমরা রাখবো। এই জন্য যে প্রতিনিয়ত আমাদের এই কাজগুলো করতে হবে কিন্তু আমাদের। তাহলে আমরা চলে আসি এবার সংকেত। তোমরা একটু মনে রাখবে চারটা অথবা বই সামনে নিয়ে বসো সবাই। আমরা রাসায়নিক বিক্রিয়ার আগে যে কাজগুলো আছে সেগুলো একটু করে নিব। আমরা সংকেত লিখার চেষ্টা করি, একটা দুইটা দেখবা সহজ হবে তোমাদের জন্য। যেমন আমি প্রথমে লিখেছিলাম অ্যামোনিয়াম ক্লোরাইড, NaCl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তারপরে আছে অ্যামোনিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, অ্যামোনিয়ামের দিকে না যায় ক্যালসিয়াম অক্সাইড। এই জিনিসগুলো আমরা লিখব। তোমরা সবাই জানো কার্বন ডাই অক্সাইডের সংকেত আমরা কিভাবে লিখি? CO2 লিখি। আসলে কিন্তু এরকম না, কার্বন ডাই অক্সাইড এভাবে হলো এরকম না। এই জন্য যে আমি দেখাই তোমাদেরকে, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম কার্বনের যুজনী হলো 4, কার্বন যুজনী কত? 4। আচ্ছা, কার্বনের 4 আর অক্সিজেনের হলো 2। দেখো কার্বনের 4 যুজনী, অক্সিজেনের 2 যুজনী। একটু খেয়াল করো। তাহলে কি দাঁড়ালো? আমরা ব্যবহার করার সময় কি করলাম? যুজনীগুলো ক্রস করে। এটা আমি আরেকটু ব্যাখ্যা করি, পরে দেখাবো যুজনী ক্রস করতে। ক্রস করলে, ক্রস করার অর্থ হলো প্রথমটা যুজনী যাবে দ্বিতীয়টার সাথে, দ্বিতীয়টা যুজনী যাবে প্রথমটার সাথে। এটা যুক্তি আমি দিচ্ছি একটু পরে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? CO2 থাকলো, তারপরে সরি অক্সিজেনের ক্ষেত্রে 4 থাকলো। একটু খেয়াল করো সবাই, এখানে গুণিতক, সংখ্যার গুণিতক বিষয় আসছে। দেখো 2 এবং 4 হলো তার 2 এর গুণিতক। সুতরাং সেই ক্ষেত্রে যুজনীকে ইচ্ছা করলে আমরা এই গুণিতকগুলোকে আমরা ইয়ে করতে পারবো, যেটাকে বলবো আমরা লঘিষ্ঠ আকার করতে পারবো। যেমন আমরা 2 দ্বারা ভাগ করে যদি দিই, C এর ক্ষেত্রে 1 দাঁড়াবে, O এর ক্ষেত্রে 2 দাঁড়াবে। তো আমরা 1 ব্যবহার করি না সাধারণত, সেজন্য কার্বন ডাই অক্সাইড হলো CO2। আচ্ছা, আরেকটা বিষয় তোমাদের কাছে ক্লিয়ার করি। ধরো বাংলায় লিখতে গেলে ক্যালসিয়াম সালফেট, ক্যালসিয়াম সালফেট। এটা একটু খেয়াল করো। প্রথম অংশটাকে বলা হবে ধাতব অংশ, দ্বিতীয়টা হলো অধাতব অংশ, ক্যালসিয়াম সালফেট। তাহলে ক্যালসিয়ামের প্রতীক আমরা কি এই কিছুক্ষণ আগে আমরা জেনেছি, ক্যালসিয়ামের প্রতীক হলো Ca আর সালফেটের প্রতীক হলো SO4। আচ্ছা, আমরা এও জেনেছি যুজনী 4 থেকে ক্যালসিয়ামের যুজনী হলো 2, সালফেটের যুজনী হলো 2। তাহলে আমরা কি দেখাবো? তাহলে আমরা কি 2 ব্যবহার করব? নো, 2 ব্যবহার করব না। সেই ক্ষেত্রে ক্যালসিয়াম সালফেটের সংকেত হবে CaSO4 হবে। তার মানে 2 যদি যুজনী গুণিতক একই সংখ্যা হয়, সেই ক্ষেত্রে ওই যুজনী যুজনীগুলো আমরা ব্যবহার করব না, অর্থাৎ বাদ দিতে পারবো আমরা ইচ্ছা করলে। সেই ক্ষেত্রে 2 আমরা ব্যবহার না করে ক্যালসিয়াম সালফেট ব্যবহার করলাম, অর্থাৎ সমপরিমাণ হলে এটা দেয়া লাগবে না। আচ্ছা, তোমাদেরকে একটু আগে বলছিলাম আমরা যুজনী ক্রস করি। এটা একটা সুন্দরভাবে আমরা দেখাই, তোমাদের কাজে লাগবে জিনিসটা। হলো আমি তোমাদেরকে তাহলে আয়রন 3। আচ্ছা, আয়রন 3 না লিখি, এটা কোন ভাবে লিখতে পারে আমি একটু দুইভাবে দেখাচ্ছি তোমাদের। আয়রন 3 সালফেট, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আয়রন 3 সালফেট, এটাকে ইচ্ছে করলে এরকম লিখতে পারি, ফেরিক। ওই যে বলছিলাম ফেরিক, আর ফেরাস আস, আর এখানে ফেরিক সালফেট বলতে পারে। এখানে দুটো অংশ, একটা হলো আয়রন বা ফেরিক, আয়রন 3 বা ফেরিক, আর সালফেট দুটো অংশ। প্রথম অংশটাকে ধাতব বলা হবে, দ্বিতীয় অংশটাকে অধাতব বলা হবে। তাহলে এই ক্ষেত্রে আয়রনের প্রতীক আমরা সবাই জানি Fe, আমরা Fe ব্যবহার করলাম। আর সালফেটের প্রতীক হলো SO4 প্রতীক। এবার আমি কি বলছিলাম, প্রথমে আমাদের জানতে হবে যে জিনিসটা প্রতীক। তাহলে আমরা অটোমেটিক্যালি প্রতীকটা লিখে ফেললাম। আয়রনের প্রতীক Fa, সালফেটের প্রতীক হলো SO4। এবার আমাদের প্রথম স্টেপ শেষ। এবার দ্বিতীয় স্টেপে আমাদেরকে যেতে হবে যুজনী নিয়ে। আমরা আয়রন 3 যেহেতু পাশে 3 দেওয়া আছে অথবা 3 দেওয়া আছে, সুতরাং সেই ক্ষেত্রে আয়রনের যুজনী হবে 3। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা 3 ব্যবহার করব, আর এখানে 2 ব্যবহার করব। কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম, যুজনী কি করে? ক্রস করে। যুজনী কি করে? ক্রস করে। তাহলে ক্রস করলে কি দাঁড়াবে? 3 যাবে এখানে, 2 আসবে এখানে, তাই না? তো আমরা লেখার সময় কিভাবে লিখব? যুজনী ক্রস করে বলছিলাম, লেখার সময় লিখব তাহলে Fe2SO4
3, তাহলে আমি কি 3 লিখে দিব এভাবে? নো, কেননা এবার লিখতে পারবো না, কি জন্য? আমার 43 হয়ে যাবে, কারণ আমার 43 হবে না। সেই ক্ষেত্রে আমাদের এই যে কাজটা করতে হবে, অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাহলে এটা প্রতীক হয়ে গেল, এই সংকেত হয়ে গেল Fe2SO4O3। তাহলে এবার আমরা আসবো, আচ্ছা কেন যোজনী ক্রস করে? আমরা তো মুখস্থ বললাম যোজনী ক্রস করে আমরা সংকেত লিখবো। এই যোজনী ক্রস করে সংকেত আমরা কেন লিখবো? এটার একটা ব্যাখ্যা, সুন্দর একটা ব্যাখ্যা আছে, দেখো এটা সুন্দর ব্যাখ্যা আছে, খেয়াল করো তোমরা সবাই ভালো করে। তাহলে Fe, একটু খেয়াল করো, Fe আয়রনের প্রতীক কি বলছিলাম? আয়রনের যোজনী কত? 3। মনে রাখবা যোজনী 1 হলে একটা বন্ড, যোজনী 2 হলে দুইটা বন্ড, যোজনী 3 হলে তিনটা বন্ড, কিন্তু মাথায় রাখবা সবাই। তাহলে আমাদের এখানে আয়রন 3 তে আছে, সুতরাং তার বন্ড হবে কয়টা? 3টা। তাহলে একটা বন্ড, দুইটা বন্ড, তিনটা বন্ড দিয়ে দিলাম আমি। তাহলে দেখো আয়রনের সাথে কি যুক্ত হবে? সালফেট যুক্ত হবে। তাহলে আমি এই পাশে সালফেট দিয়ে কাজ শুরু করি, SO4 সালফেট। তাহলে সালফেটের যোজনী কত বলছিলাম? 2 বলছিলাম। তো যোজনী 2 হলে দুইটা বন্ড, যোজনী 1 হলে একটা, 3 হলে তিনটা বন্ড। তাহলে একটা বন্ড মিলে গেল। তাহলে এখন কি কার হাত খালি রয়ে গেল? আয়রনের হাত খালি রয়ে গেল। তাহলে আয়রনের হাত খালি রয়ে গেলে এবার আবার সালফেট দিয়ে আমাকে পরিপূর্ণ করতে হবে। এবার সালফেট দাও, সালফেটের আবার দুইটা হাত। এখন এবার সালফেটের আরেকটা হাত খালি রয়ে গেছে, অনেক মজার বিষয় দেখতেছো। তাহলে এবার আমরা আরেকটা আয়রন দিব, এফে দিব। প্রথম একটা হাত এর সাথে যুক্ত হলো, দ্বিতীয় একটা হাত, তৃতীয়। তাহলে এবার আয়রনের কিন্তু আরো দুটো হাত রয়ে গেছে। তাহলে আমরা এটা কি দিয়ে পরিপূর্ণ করব? সালফেট দিয়ে পরিপূর্ণ। তাহলে এটা এখানের সাথে যাবে, এটা এখানের সাথে যাবে। তো আয়রন কয়টা লাগলো? 2টা। Fe সালফেট কয়টা লাগলো? আমার 3টা। আলটিমেটলি কি দাঁড়ালো? Fe2 দুইটা লাগলো, যেহেতু Fe2 ব্যবহার করব। আর সালফেট কয়টা? একটা, দুটো, তিনটা লাগলো, SO4O3। তার মানে আমরা যে যোজনী ক্রস করে সেটা সূত্রটা আমরা পেয়ে গেলাম। এই যে আয়রন 3 গেল সালফেটের সাথে, আর সালফেটের যোজনী ছিল 2, এখানে যোজনী ছিল 3। 2 আসলো আয়রনের সাথে, 3 আসলো সালফেটের সাথে, অর্থাৎ আয়রন 3 সালফেট। আমরা এইটাও জেনে গেলাম। এবার আমরা চলে যাই, আমরা এতক্ষণ অনেকগুলো বিষয় নিয়ে আমাদের আলোচনা করলাম। আমাদের এই মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সমীকরণ নিয়ে একটু কথা বলি, এবং রাসায়নিক বিক্রিয়াতে চলে যাচ্ছে আমরা। সমীকরণ নিয়ে একটু আলোচনা করি, তোমরা একটু লক্ষ্য করো সবাই। যেমন আমি একটা বিক্রিয়া লিখি, একটু খেয়াল করলে বুঝতে পারবা, জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক যোগ সালফিউরিক অ্যাসিড, অর্থাৎ জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? নতুন দ্রব্য বিশিষ্ট পদার্থ। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কি বলছিলাম? ভৌত পরিবর্তন কোনো পদার্থের মূল গঠনের পরিবর্তন হয় না, রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন হয়। জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন উৎপন্ন করে। আচ্ছা, সেই ক্ষেত্রে সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ এবং দুই পাশ মাঝখানে কি ব্যবহার করা হয়? অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? অ্যারো চিহ্ন ব্যবহার করা হয়। যেমন আরেকটা বিক্রিয়া তোমরা খুব সহজে জানো, এই ক্ষেত্রে একটু খেয়াল করলে বুঝতে পারবা, আমরা কিন্তু সমতা বিধান করিনি, এটা অটোমেটিক্যালি সমতা বিধান করা আছে। সমতা বিধানের অর্থ কি? বাম পাশের পরমাণু সংখ্যা আর ডান পাশের পরমাণু সংখ্যা সমান করতে হবে আমাদেরকে। যেমন হাইড্রোজেন হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত কি হয় তোমরা সবাই জানো। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়? পানি হয়। গুড, পানি হয়। তাহলে পানিটা কিভাবে আমরা H2O লিখি। এই ক্ষেত্রে আমাদের একটা সমস্যা কি দেখো সবাই, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি হলো। এই ক্ষেত্রে আমাদের কিন্তু যোজনী সমান নেই, অর্থাৎ পরমাণু সংখ্যা সমান নয়। এখানে হাইড্রোজেন কয়টা? 2টা। এখানে হাইড্রোজেন 2টা। এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন 2টা। কিন্তু একটা জিনিস মনে রাখবা, কখনো আমি ইচ্ছা করলে শুধুমাত্র ও লিখতে পারবো না। কেন পারবো না? কারণ ও হলো ওজন, এটা প্রকৃতিতে এভাবে থাকবে না, অবশ্যই একটু হিসাবে থাকবে। এখন আমার সমস্যাটা হলো আমার দুই পাশের পরমাণু সংখ্যা সমান নয়। এবার আমি সমতা বিধান করব। সমতা বিধান করার জন্য আমাদেরকে কি করতে হবে? একটু মনোযোগ দাও। সমতা বিধান করার জন্য আমাদেরকে এখানে আমি 2 ব্যবহার করব, সমান দিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো? হাইড্রোজেন 2 করে 4 হয়ে গেল, অক্সিজেন 2 হয়ে গেল। এবার হাইড্রোজেন আমার এখানে 2টা, এখানে আমি 2 ব্যবহার করলাম। তার মানে আমার সমতা বিধান হয়ে গেল। তাহলে আমাদের সমীকরণের সমতা বিধান হয়ে গেল অটোমেটিক্যালি। এর পরবর্তীতে আমরা একটা দুটো বিক্রিয়া দিয়ে আমরা আজকে আমাদের ক্লাসটা শেষ করব। আচ্ছা, বিক্রিয়ার অনেকগুলো ধরন আছে, তোমরা জানো, সংযোজন, বিয়োজন, সংযোজন, বিয়োজন। আমরা অনেকগুলো বিষয় জানবো। সংযোজন, ধরো সংযোজনের ক্ষেত্রে অ্যামোনিয়াম
অ্যামোনিয়া যোগ হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দুইটা জিনিস একত্রিত হয়ে এটা হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে এই হলো সংযোজন বিক্রিয়া, দুইটা একত্রিত হয়ে একটাতে রূপান্তরিত হয়েছে, সুতরাং এটাকে বলা হবে সংযোজন বিক্রিয়া। তো দুইটা একত্রিত হয়ে একটা হলো এটা হলো সংযোজন বিক্রিয়া, অ্যামোনিয়া আর হাইড্রোজেন ক্লোরাইড একত্রিত হয়ে হয়ে গেল, এটা হলো সংযোজন বিক্রিয়া। একইভাবে কি হয় দহন বিক্রিয়া, দহন বিক্রিয়া মানে যে বিক্রিয়ার মধ্যে অক্সিজেন যুক্ত হবে সেটা কি বলা হবে, দহন বিক্রিয়া বলা হবে। যেমন সালফার যোগ অক্সিজেন, সালফার যোগ অক্সিজেন এটা হলো সালফার ডাই অক্সাইড, এটাকে বলা হবে দহন বিক্রিয়া। তাহলে এবার আসো দহন বিক্রিয়ার পরে আমরা যাব প্রতিস্থাপন বিক্রিয়া। একটু বিক্রিয়াগুলো আমি দ্রুত দেখাচ্ছি। আয়রন যোগ সালফুরিক অ্যাসিড, এটা যুক্ত হয়ে কি হবে আয়রন সালফেট, আয়রন সালফেট যোগ হাইড্রোজেন, এটা হলো প্রতিস্থাপন বিক্রিয়া। একটা হলো এটা হলো আরেকটা হলো বিয়োজন বিক্রিয়া বা বিশ্লেষণ বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এখানে যখন তাপ প্রয়োগ করা হবে, ক্যালসিয়াম কার্বনেটে যখন তাপ প্রয়োগ করা হবে এটা ভেঙে যাবে, আগে একটা দুইটা মিলে একটা হয়েছে, এটা ভেঙে যাবে তাপ প্রয়োগ যখন করা হবে, তখন এটা কি হবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। তাহলে আমরা খুব সহজে বিক্রিয়াগুলো জানতে পারলাম, এটা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেল, অর্থাৎ এটা বিয়োজন বিক্রিয়া। এরকম আমরা আরো অনেকগুলো বিক্রিয়ার সাথে পরিচিত হবো উপরে ক্লাসে গেলে। তোমরা সবাই ভালো করে অধ্যায়ের প্রথম যে সত্যটা আমি তোমাদের কাছে চাইবো সেটা হলো তোমরা প্রতীকগুলো ভালো করে দেখে নিবে এবং যোজনীটা দেখবে। প্রতীক আর যোজনী তোমরা যদি ভালো করে দেখতে পারো আমি তোমাদেরকে সংকেত শিখাতে পারবো এবং পরবর্তীতে আমরা বিক্রিয়ায় আসতে পারবো। তো তোমরা এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে তোমাদের নবম শ্রেণীতে এটা খুব বেশি দরকার হবে, অষ্টমে তো লাগবে, পাশাপাশি নবম দশম শ্রেণীতে প্রয়োজন হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা ভালো করে অনুশীলন করবে যাতে করে পরবর্তীতে আমরা যখন বিক্রিয়ার ক্লাস করতে পারবো আসবো তখন তোমরা ভালো করে দেখতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো, আল্লাহ হাফেজ।